হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চাঁদ কুমার সামন্ত। আজকে আমি 2019 সালে মিসলিনিয়াসের মেন এক্সামিনেশনে ইংলিশ ডেসক্রিপটিভ পার্টে যে 30 নম্বরের অবজেক্টিভ ইংলিশ গ্রামার আছে সেই পার্টটা নিয়ে আমি আলোচনা করব। এবং এই পার্টের সাথে সাথে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে যে 2023 সালের মিসলিনিয়াসের মেন এক্সামিনেশনে কি কি কোশ্চেন আসতে চলেছে এবং 2019 সালের যে কোশ্চেনটা সেটাকে আমি ডিটেল অ্যানালিসিস দেবো এবং স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস দেবো। কেন অ্যান্সারটা হলো তার অবশ্যই যুক্তি আমি তোমাদেরকে দেবো। তো চলো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, বলছে গার্ল পাওয়ার ইজ দ্য নাইসেস্ট ওয়ে অফ ড্যাশ। তাহলে এইটা যে সেন্টেন্স বলছে মেয়ে মেয়ে শক্তি, এটা যে একটা সুন্দর সেটা বলার অপেক্ষা রাখে না। তাহলে এই যে সে বলবো, অফ শব্দের পরে আমরা সে বলবো না সেড বলবো না সেইং বলবো। তাহলে আমাকে মনে রাখতে হবে যে এই অফ শব্দ, অফ কি না, অফ হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে অফ শব্দের পরে আমাদেরকে এটুকু জানতে হবে যে অফের পরে আমরা এই প্রিপোজিশন কার সঙ্গে সম্পর্ক স্থাপন করে না, প্রিপোজিশন হচ্ছে নাউন অথবা প্রোনাউনের সঙ্গে কি করে না সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, তাহলে এখানে অফ শব্দের পরে নাউন বা প্রোনাউন করতে গেলে কি দরকার আছে না, ভার্বকে যখন তুমি নাউন বা প্রোনাউন করতে যাবে তখন তার সঙ্গে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এবং আইএনজি মানেই সেটা কি না, সেটা হচ্ছে একটা জিরান্ড। জিরান্ড মানে কি, বাক্যের মধ্যে সেটা নাউন হিসাবে ব্যবহৃত হবে, তাই তো। তাহলে অফের পরে নাউন করতে গেলে ভার্বটার সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে সেইং, এই অফ সেইং এটা হবে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, ইংলিশ ক্যান বেস্ট ড্যাশ দ্য নিডস অফ ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ ইটস ভাষাস। বলছে ইংরাজি হচ্ছে অন্যতম, মানে ভাষার অন্যতম মাধ্যম হিসাবে, মানে ভারতবর্ষের অন্যতম প্রয়োজনীয় মাধ্যম হিসাবে কাজ করবে, সার্ভ কাজ করবে। তাহলে ক্যান শব্দটার পরে তোমাকে কি বসাবে, সার্ভিং বসাবে না সার্ভ বসাবে না সার্ভ বসাবে। আমরা সবসময় জানি যে যখন কোনো মডালস ইউজ হয়, ক্যান হচ্ছে একটা মডালস, তো মডালসের পরে ভার্বের কোন ফর্ম বসাই মানে ভার্বের আমরা ফার্স্ট ফর্ম বসাই। তাহলে ক্যান বেস্ট সার্ভ, এসিআর ভিই, এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেন কি দেওয়া আছে, দ্য ন্যারেটিভ অফেন ড্যাশ দ্য ন্যারেটিভ অফেন ড্যাশ দ্য ফর্ম অফ উইটনেস। এই ন্যারেটিভটা মাঝে মাঝেই কি করা হয় না, অবশ্যই মাঝে মাঝে একটা সাক্ষী হিসাবে, উইটনেস হিসাবে কি করে, রোল প্লে করে। তাহলে রোল প্লে করে, তাহলে এই যে ন্যারেটিভ অফেন, এখানেও এই ন্যারেটিভ শব্দটাকে, ন্যারেটিভ শব্দটা হচ্ছে থার্ড পারসন একটা সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা কি করি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে আমরা এস অথবা ইএস যোগ করি। তাহলে অবশ্যই অপশান বি মানে টেক্স হবে সঠিক অ্যান্সার। তাহলে এই টেক্স এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি দেওয়া আছে, বলছে ইন ইউর পোয়েমস, তোমার কবিতাতে কি করো না, দিস কোশ্চেন নেভার, কখনোই ওঠে না। মানে তোমার যে একটা কবি, তুমি যখন কবিতা লেখো, কবিতা লিখতে গিয়ে তুমি তোমার কবিতাতে এই প্রশ্ন কখনোই তুমি তোলো না। তাহলে এটা একটা একটা পার্মানেন্ট সিচুয়েশনকে ইন্ডিকেট করে। তাহলে পার্মানেন্ট সিচুয়েশন কে যখন কোনো কিছু তোলা হয় কোনো সেন্টেন্সের মধ্যে, সেটা আমরা কি করি না, তখন সেই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স হিসাবে ইউজ হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়। তাহলে অ্যারাইজেস, কোশ্চেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই এখানে অ্যান্সার কি হবে, অ্যারাইজেস হবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার এ ফিউ অফ দিস ড্যাশ ইনটু ইংলিশ, মানে এদের মধ্যে কয়েকটিকে কি করা হয়েছে ইংরাজিতে, তাহলে ট্রান্সলেটেড দেয়া আছে, তাহলে ট্রান্সলেট করা হয়েছিল, ট্রান্সলেট করা হয়েছে, বাট মাচ মোর নিডস টু বি ডান, কিন্তু আরো কতকগুলোকে ট্রান্সলেট করতে হবে। তাহলে করা হয়েছে এবং আরো হবে, মানে একটা কাজ কিছুটা হয়েছে এবং কিছুটা বাকি আছে। যদি এরকম ইন্ডিকেট করা হয় তখন আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এবং প্রেজেন্ট করা হয়েছে মানে কি, কারো দ্বারা করা হয়েছে, তাহলে সেটা অবশ্যই কি করব আমরা না, প্যাসিভ ভয়েসে ইউজ করব। তাহলে এ ফিউ অফ দিস হ্যাভ বিন ট্রান্সলেটেড, ফিউ অফ দিস অ্যান্সার কি হবে, হ্যাভ বিন
ট্রান্সলেটেড। তাহলে few of these have been translated, তাহলে have been translated হচ্ছে সঠিক অ্যান্সার, have been translated এটা হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন, এবারে এখানে কি দিয়েছে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে না, যে কোনো 5টা তোমাকে এরর কারেকশন করতে দিয়েছে, মানে পুরো সেন্টেন্সটা ভুল আছে, তোমাকে সেন্টেন্সটাকে ঠিক করে রিরাইট করতে হবে। তোমার কাজ হবে এটা, বলছে মাই সেলফ আই অ্যাম বসুন্ধরা। প্রথমেই জেনে রাখো যে মাই সেলফ এটা কি না, মাই সেলফ হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা কোন কি প্রোনাউন না, মাই সেলফ হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো বাক্যের কি হিসাবে ইউজ হয় না, কখনো বাক্যের সাবজেক্ট হিসাবে ইউজ হয় না। তাহলে মাই সেলফ হচ্ছে একদম রংলি প্লেসড হেয়ার, এখানে একদম রংলি ব্যবহৃত হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে না, তুমি সঠিক বলতে পারো আই অ্যাম বসুন্ধরা। তুমি কি বলতে পারো, আই অ্যাম বসুন্ধরা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, আই অ্যাম বসুন্ধরা। ওকে, কখনো তুমি মাই সেলফ ইউজ করবে না, কারণ মাই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, ওকে, কখনো বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। শুধু মাই সেলফ নয়, যে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনই কখনো বাক্যের সাবজেক্ট হিসাবে ইউজ হয় না। পরবর্তী কি বলছে, আই এম হ্যাভিং 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। এই যে আই এম হ্যাভিং 4 ব্রাদার্স, আই এম মানে বিভার্বের পরে হ্যাভিং তখনই ব্যবহৃত হয় যখন তোমার কোনো ভবিষ্যতে কোনো প্ল্যান তুমি অলরেডি সেট করে রেখেছো, এরকম কিছুকে ইন্ডিকেট করতে বিভার্বের পরে হ্যাভিং বসাতে হয়। বললাম আই অ্যাম হ্যাভিং এ মিটিং, I am having a meeting with my boss. আমার বসের সাথে একটা মিটিং আছে। তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো, কিন্তু তোমার কোনো কিছু জিনিস আছে, বুঝছে, সেক্ষেত্রে তুমি আই এম হ্যাভিং বললে ভুল হবে। সেক্ষেত্রে প্লেন তুমি হ্যাভ শব্দটাকে ইউজ করো। আই হ্যাভ কি না, আই হ্যাভ 4 ব্রাদার্স, আই হ্যাভ 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স, এটাকে তুমি ইউজ করতে পারো। একদম সঠিক অ্যান্সার হবে আই এম 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। ক্লিয়ার হয়েছে। পরবর্তী কোশ্চেন কি দেখো, বলছে লাস্ট বিফোর ইয়ার সি গট ভেরি গুড মার্কস। মানে বলতে চাইছে লাস্ট বিফোর ইয়ার মানে আগের বছরের তার আগের বছর সে ভালো মার্কস পেয়েছিল। আমি যদি বলি গত পরশু দিনে তোমার সঙ্গে আমি দেখা করেছিলাম, আমি যদি এই কথাটা বলি, তাহলে গত পরশু দিনে তোমার সাথে দেখা করেছিলাম, তাহলে আমি কি বলতে পারি, বলতে পারি দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে আমি বলতে পারি। তাহলে এখানটাকেও আমি এইরকম ভাবে ইউজ করতে পারি না কেন, দ্য ইয়ার এরকম ভাবে ইউজ করতে পারি, দ্য ইয়ার বিফোর লাস্ট, দ্য ইয়ার মানে গত বছরের আগের বছর, কি হবে অ্যান্সার না, সি গট ভেরি গুড মার্কস, ভেরি গুড মার্কস। তাহলে গত বছরের আগের বছর সে ভালো মার্কস পেয়েছিল। তাহলে দ্য ইয়ার বিফোর লাস্ট সি গট ভেরি গুড মার্কস, এটা বলতে পারি। পরবর্তী কোশ্চেন কি বলছি, আই ক্যানট কোপ আপ উইথ দিস প্রেসার, মানে এই প্রেসার আমি আর নিতে পারছি না, বা এই প্রেসারকে আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। তাহলে একটা কথা জেনে রাখো যে কোপ আপ উইথ, এটা হচ্ছে ইংলিশ ডিকশনারিতে এই শব্দটা নেই, এটা একটা রং ওয়ার্ড। সঠিক ওয়ার্ড কি হবে বলতে পারো কোপ উইথ, এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমি এটাকে অ্যান্সার কিভাবে লিখতে পারি, বলতে পারি আই ক্যানট কোপ, আই ক্যানট কোপ উইথ দিস প্রেসার, আই ক্যানট কোপ উইথ দিস প্রেসার, এটা হবে সঠিক অ্যান্সার। ওকে, আই কেম টু অফিস বাই ওয়াক, তাহলে এটা কোথায় ভুল আছে, তাহলে এটা ভুল আছে, এরকম ভাবে অ্যান্সার করো, আই কেম টু অফিস, তাহলে অফিস কি করব, আই কেম টু অফিস বলতে পারি, বাই ওয়াক বলি না কখনো, আমরা বাইকে কখনো ইউজ করব না, কি ইউজ করব, আই কেম টু অফিস ওয়াকিং, আই কেম টু অফিস ওয়াকিং, হেঁটে হেঁটে এসেছিলাম,
অথবা তুমি বলতে পারো যে আই কেম টু অফিস অন ফুট, মানে পায়ে হেঁটে আমি অফিস এসেছিলাম, ওয়াকিং বলতে পারো, অথবা অন ফুট ইউজ করতে হবে তোমাকে, মানে কেম টু অফিস বাই বসাতে পারে না, বাই ওয়াকিং মানে আইনজি তোমাকে ইউজ করতে হবে। ওকে, মানে জিরান ফর্ম দিতে হবে, অথবা পায়ে হেঁটে আসা সেটাকে বাই ওয়াকিং বলি না আমরা, হয় ওয়াকিং বলতে হবে, নতুবা তোমাকে কি বলতে হবে অন ফুট, মানে পায়ে হেঁটে আসা। যেমন বাসে করে যদি যাও তুমি, তাহলে সেখানে তুমি বলতে পারো বাই বাস। ওকে, পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম ইন ইয়োর ওয়াচ, মানে কোশ্চেনটা করছে যে তোমার ঘড়িতে কটা বাজে। এখন ঘড়িতে কটা বাজে এটা জিজ্ঞাসা করতে গেলে আমার ইন প্রিপোজিশন সঠিক নয়, তাহলে সঠিক প্রিপোজিশন কি হবে, বাই ইয়োর ওয়াচ, যে সেন্টেন্সটা আছে সেটা পুরোটাই থাকবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজে, এটা হবে সঠিক অ্যান্সার। ইন ইয়োর ওয়াচ বলবো না, তাহলে কি বলবো, বাই ইয়োর ওয়াচ। পরের কোশ্চেন বলছি, আওয়ার ক্লাসরুম ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর, আমাদের ক্লাসরুমটা সেকেন্ড ফ্লোরে, কোনো কিছুর ওপরে যদি থাকা বোঝায়, মানে কোনো কিছুর ওপরে যদি থাকা বোঝায়, তাহলে অবশ্যই আমরা ওয়ান প্রিপোজিশন ইউজ করব। তাহলে অ্যান্সারটা এইভাবে করব যে আওয়ার ক্লাসরুম ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর, ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেন কি দেওয়া আছে, সি ইজ ম্যারিড উইথ এ প্যারোচিয়াল পোয়েট ফ্রম ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের একটা সংকীর্ণমনা কবির সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাহলে ম্যারিড উইথ, এই যে ম্যারিড উইথ, এটা কিন্তু একটা রংলি, মানে এই প্রিপোজিশনটা হচ্ছে রংলি ইউজড হয়েছে, ম্যারিড উইথ আমরা বলি না, এটা হচ্ছে রং। তাহলে অ্যান্সার কি করব, অ্যান্সার হবে ম্যারিড টু, কারোর সঙ্গে যখন তুমি তোমার বিয়ে হয় তাহলে অবশ্যই ম্যারিড টু মানে তার বাগদত্তা, মানে তার সাথে তোমার বিয়ে হয়েছে। এবার যদি বলো যে তার সঙ্গে তার দুটো ছেলে আছে, সবার সাথে মানে সে তার দুটো ছেলের সহিত তার সাথে বিয়ে হয়েছে এবং তার দুটো ছেলে আছে, তাহলে আমি সেটা বলতে পারি, সেটাকে আমরা সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন উইথকে আমরা ইউজ করতে পারি, বাট এখানে এই ক্ষেত্রে রংলি ইউজ হয়েছে। ওকে, আচ্ছা এবারে পরবর্তী কোশ্চেনগুলো দেখবো। এখানে কি দিয়েছে, এখানে কয়েকটা কোশ্চেন দিয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে এগুলো করতে হবে কি না, কয়েকটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন দিয়েছে, কয়েকটা ফ্রেজ অথবা ইডিওম্যাটিক এক্সপ্রেশন দিয়েছে। এখানে কি বলা আছে না, বলা আছে যে এই ইডিয়মস গুলোকে সঠিকলি সেন্টেন্সে অ্যাপ্লাই করে তোমাকে দেখাতে হবে। ওকে, তার মানে যে মানে প্রকাশ করে সেই ইডিয়মের যা মিনিং যেটা, সেই মানেকে ঠিক রেখে তোমাকে সেন্টেন্স লিখতে হবে। কি বলছে, সি স্যাট অন দ্য ফেন্স, স্যাট অন দ্য ফেন্স এই কথাটার মানে কি, সুযোগের অপেক্ষায় থাকা, সুযোগের অপেক্ষায় থাকা, সেটাকে আমরা বলি স্যাট অন দ্য ফেন্স। মনে করো এরকম একটা বাক্য লিখলাম যে যে সে সে বসে আছে সুযোগের অপেক্ষায়, যে সে সর্বদাই সুযোগের অপেক্ষায় বসে থাকে, তাই কেউ জানে না সে কোন পার্টিকে, কোন পার্টির ফেভারে ভোট দেবে। তাহলে এরকম বলতে পারি যে সি অলওয়েজ, এরকম ভাবে লিখতে পারি সি অলওয়েজ সিটস অন দ্য ফেন্স, সি অলওয়েজ সিটস অন দ্য ফেন্স, সি অলওয়েজ সিটস অন দ্য ফেন্স, সো nobody nobody knows, nobody knows কেউ জানে না, nobody knows which candidate, which candidate she will vote for, which candidate she will vote for, সে কোন ক্যান্ডিডেটকে ভোট দেবে। তাহলে সি অলওয়েজ সিটস অন দ্য ফেন্স, সে সর্বদাই সুযোগের অপেক্ষায় বসে থাকে, সেই জন্য কেউ জানে না যে কোন ক্যান্ডিডেটকে সে ভোট দেবে। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবারে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে 9 মাসে 6 মাসে, মানে সর্বদা ঘটে না, যেটা আলে আলে কালে কখনো হয়। তাহলে এরকম বলি, এরকম বলতে পারি যে রোহিত
Rohit, uh, Rohit goes to watch. Rohit goes to watch movie. Goes to watch movies once once in a blue moon. মানে সে মাঝে মাঝে 9 মাসে 6 মাসে কোনো সময় সে সিনেমা দেখতে যায়। তাহলে এটার মানেটা কি? ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে 9 মাসে 6 মাসে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলা আছে? কাম রেন অর সাইন, বৃষ্টি হোক বা নাই হোক। এইটার মানে কি? কাম রেন অর সাইন, বৃষ্টি হোক বা নাই হোক। তাহলে এটা অনেক সময় কি করা হয় না, এই স্বাধীনতা দিবসে আমরা কি করি, বা স্বাধীনতা দিবসে বা যখন কোনো রান্না পুজো হয়, ঠিক আছে, সেই সময় আমরা কি করে থাকি না, আমরা ইয়াং ছেলেদের সাথে মানে বয়স্ক লোকেদের একটা মানে ফুটবল ম্যাচের আয়োজন করে থাকি। তো তখন আমাদের ওই ডেটটাই ফাইনাল করা থাকে, যে বলা হয় যে বৃষ্টি হোক বা না হোক আজকে কিন্তু ম্যাচ হবে। তাহলে এরকমও বলতে পারি যে, এরকম আমি সেন্টেন্সটা লিখতে পারি, কাম রেন অর সাইন, কাম রেন অর সাইন, বৃষ্টি হোক বা নাই হোক, কি বলবো না, উই উইল উই উইল উই উইল হোল্ড দ্য ম্যাচ। আমাদের কিন্তু ম্যাচ হবেই, বৃষ্টি আসুক ভালো বা না আসুক, ম্যাচ কিন্তু হবে। তাহলে হিট দ্য হে, এই কথাটার মানে কি? হিট দ্য হে এই কথাটার মানে হচ্ছে লক্ষ্য ভেদ করা। হিট দ্য হে, সরি, হিট দ্য হে এই কথাটার মানে হচ্ছে লক্ষ্য ভেদ করা। আমি একটা সেন্টেন্স এরকম লিখতে পারি, বললাম হি 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 likes to hit the hay. He likes to hit the hay. He likes to hit the hay before midnight. তাহলে মধ্যরাত্রির আগেই সে কিন্তু লক্ষ্য ভেদ করতে চায়। He likes to hit the hay before midnight. আচ্ছা, হ্যাং অন, এই হ্যাং অন শব্দটার মানে কি? মুহূর্তকালের জন্য অপেক্ষা করা, মানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করা। তাহলে আমি এরকম লিখতে পারি, কাউকে অনুরোধ করতে পারি, বলতে পারি, কুড ইউ হ্যাং অন, কুড ইউ হ্যাং অন until, sorry, could you hang on until I reach home, until I reach home, যতক্ষণ না পর্যন্ত বাড়ি পৌঁছাই তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? কুড ইউ হ্যাং অন আনটিল আই রিচ হোম। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন, গেট রিড অফ মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। বললাম আই অ্যাম ট্রাইং টু get rid of him who always bothers me, যে কি করে না, সর্বদা আমাকে বিরক্ত করে। আই এম ট্রাইং টু গেট রিড অফ হিম হু অলওয়েজ বদার্স মি। ফল অ্যাপার্ট কথাটার মানে কি না, ফল অ্যাপার্ট মানে বিচ্ছিন্ন হওয়া। বললাম ইট পেইনস মি while I it pains me while I was falling apart.
while I was falling apart, যখন আমি কি করছিলাম, বিচ্ছিন্ন হচ্ছিলাম, অ্যাপার্ট হিম, বা এটাকে বলতে পারো হার, তার সঙ্গে যখন মানে আমার বিচ্ছিন্নতা, মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম, আমাকে বড্ড কষ্ট দিচ্ছিল। ইট পেইনস মি, এটা আমাকে বড্ডই কষ্ট দিচ্ছিল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে, টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট, মানে এক চিমটে লবণ নিন। এই কথাটার মানে কি? মানে এটার মানে হচ্ছে কাউকে অবিশ্বাস করা, মানে কেউ কোনো কিছুকে বাড়িয়ে বলে এবং সেটাকে তুমি বিশ্বাস করো না, সেটাকেই, সেই কথাটাকেই বলা হয় টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট। বললাম এরকম তুমি বলতে পারো যে যে হোয়াট এভার হি সেজ আই টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট, মানে সে যাই কিছুই বলে, মানে আমি এটাকে আই টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট, মানে আমি ঠিক বিশ্বাস করি। তাহলে কোনো একটা জায়গায় অবিশ্বাসের জায়গায় চলে এসেছে। তাহলে আজকের এই কোশ্চেনগুলোই হচ্ছে পিএসসি মিসলেনিয়াসে এসেছিল 2019 সালে মেন এক্সামিনেশানে। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো এবং তার প্রত্যেকটা ডিটেল অ্যানালিসিস দিয়েছি। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারো। ওকে, আর আমার সঙ্গে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই